আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অষ্টম অধ্যায় যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেই বোর্ড প্রশ্নগুলোর মধ্য থেকে সিলেট বোর্ড 2015 প্রশ্নটি আজকে আমরা সলভ করব। প্রশ্নটি সলভ করার আগে সকলের কাছে আমার অনুরোধ, যাদের কাছে প্রশ্নটি রয়েছে অথবা যাদের কাছে বইটি রয়েছে তারা অবশ্যই বইটি বা প্রশ্নটি মনোযোগ সহকারে পড়ুন, আর যাদের কাছে নেই তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আমাদের সাথেই থাকুন। যদি আমরা প্রশ্নটি দেখতে পাই তাহলে প্রথমে বলা হয়েছে 2010 সালের জুলাই মাসে জনাব পুলিনের ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। জুলাই 1, নগদ উদ্বৃত্ত 15,000 টাকা, নগদ উদ্বৃত্ত 15,000 টাকা এবং ব্যাংক জমা অতিরিক্ত 13,000 টাকা। নগদ উদ্বৃত্ত 15,000 টাকা এবং ব্যাংক জমা অতিরিক্ত 13,000 টাকা। জুলাই 5, মিহির হতে পণ্য ক্রয় 5,000 টাকা এবং বাট্টা 10%। মিহির হতে পণ্য ক্রয় 5,000 টাকা এবং বাট্টা 10%। মাসিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে উত্তোলন, মাসিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে উত্তোলন 1,000 টাকা। ব্যাংক হতে উত্তোলন 4,000 টাকা, ব্যাংক হতে উত্তোলন 4,000 টাকা। জুলাই 16, বেতন প্রদান 2,000 টাকা, জুলাই 16 বেতন প্রদান 2,000 টাকা। জুলাই 20, মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসার জন্য আসবাবপত্র ক্রয় করেন 6,000 টাকা। জুলাই 25, আসিফ হতে 1,900 টাকা পাওয়া গেল, আসিফ হতে 1,900 টাকা পাওয়া গেল এবং তাকে 1,000 টাকা বাট্টা দেওয়া হলো, এবং তাকে 1,000 টাকা বাট্টা দেওয়া হলো। জুলাই 26, হাসান ট্রেডার্সের পাওনা 3,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 2,900 টাকা প্রদান করা হলো। হাসান ট্রেডার্সের পাওনা 3,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 2,900 টাকা প্রদান করা হলো। তাহলে আমাদের প্রথম প্রশ্নটি এখানে বলা হচ্ছে যে লেনদেনগুলো নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না সেগুলো জাবেদা দাখিলা দাও। যে লেনদেনগুলোর নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না সেগুলোর জাবেদা দাখিলা দাও। খ, উপযুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। উপযুক্ত লেনদেনগুলোর ভিত্তিতে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। উপযুক্ত লেনদেনগুলো দ্বারা একটি 3 গড়া নগদান বই প্রস্তুত করো। উপযুক্ত লেনদেনগুলো দ্বারা একটি 3 গড়া নগদান বই প্রস্তুত করো। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নটি হলো লেনদেনগুলো নগদান বই অন্তর্ভুক্ত হবে না সেগুলো জাবেদা দাখিলা দিতে বলা হয়েছে। তাহলে যে আমাদের এখানে জাবেদা দাখিলা দিতে বলা হয়েছে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি জনাব পুলিন জাবেদা দাখিলা দিতে বলা হয়েছে, নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমাদের নগদান বইতে কোনগুলো অন্তর্ভুক্ত হয় না? যেই সব এন্ট্রি আমরা বাকিতে করি, যেই সকল এন্ট্রি আমরা বাকিতে করি সেগুলো আমাদের নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। তাহলে আমরা বাকিতে এখানে ক্রয় করেছি কোনটি দেখি। হ্যাঁ, মিহিরতে পণ্য ক্রয় 5,000 টাকা, বাট্টা 10%। এখানে যে মিহিরতে বলা হয়েছে, নাম বলা হয়েছে কিন্তু নগদে বলা হয়নি, তাহলে এটি বাকিতে পণ্য ক্রয়। তাহলে জাবেদাটা কি হবে দেখেন, জাবেদাটা হবে সিলেট বোর্ড 15। তাহলে
আমরা এখানে দেখতে পাচ্ছি জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট। আর এখানে কি আমরা পণ্যটা ক্রয় করেছি, তাহলে আমাদের জন্য এটা প্রদেয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এই যে এখানে একটা জিনিস আছে দেখেন, বলছি 5,000 টাকা পণ্য ক্রয় করছে, 5,000 টাকার পণ্য ক্রয় করেছে এবং বাট্টা 10%। এই যে আমরা এখানে কত লিখবো দেখেন, 5,000 টাকার 10% 500। তাহলে আমরা যে 5,000 টাকা পণ্য ক্রয় করছে সেখান থেকে 500 টাকা বাদ দিয়ে দিব, তাহলে কত 4,500 টাকা। তাহলে 4,500 টাকা লিখবো এখানে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি জুলাই 20 মাসিক ব্যক্তিগত অর্থে ব্যবসার জন্য আসবাবপত্র ক্রয় করেন। মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসার জন্য আসবাবপত্র ক্রয় করেন। তাহলে আসবাবপত্র ক্রয় করলে কী হবে জাবেদা দেখেন, আসবাবপত্র হিসাব ডেবিট, ক্রয় করছে তাহলে আমাদের মূলধন বাড়ছে, মূলধন হিসাব ক্রেডিট। কত যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেই অ্যামাউন্টটা লিখে দিব। আচ্ছা, খ নম্বর প্রশ্নটি দেখেন, বলা হয়েছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। উপযুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে বলা হয়েছে। আমরা জানি কি নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে একটা নির্দিষ্ট ছক রয়েছে। সেই ছকটি যদি আমরা দেখি, সেহেতু আমরা দেখতে পাচ্ছি, সেই ছকটি যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি জনাব পুলিন নগদ প্রদান জাবেদা। ছকটি কেমন হবে দেখেন, ছকটি হবে তারিখ চেক নম্বর, ডেবিট হিসাব খাত, সূত্র ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্তবার্তা ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট, প্রাপ্তবার্তা ক্রেডিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে আমাদের যে এখানে আমরা ছকটি দেখতে পাচ্ছি, আশা করি সকলে ছকটি বুঝতে পেরেছেন। তাহলে ছকটি বুঝতে পারলে আমরা ছকটি সকলে এঁকে ফেলি। আচ্ছা, এখন আমরা আবার প্রশ্ন যাই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে জুলাই 1 নগদ উদ্যত, এটি কি আসবে না? আসবে না, কারণ আমরা এখানে নগদ প্রদান বা আমাদের প্রাপ্তি হয়েছে, প্রদান হয়নি, তাহলে এটা আসবে না। এরপর যদি আমরা দেখি মিহির হতে পণ্য ক্রয়, এটি কি আসবে না? এটিও আসবে না, কারণ এখানে এটা লেনদেনই হয়নি, বা লেনদেন বইতে লেনদেন হয়েছে, বাট লেনদেন বইতে দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা, নগদান বইতে আসবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জুলাই 6 মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে উত্তোলন। তাহলে আমরা উত্তোলন হিসাব লিখব। উত্তোলন হিসাব লিখে জুলাই 6 উত্তোলন হিসাব লিখে আমরা অন্যান্য ঘরে টাকার পরিমাণটা লিখব এবং নগদ ক্রেডিটের ঘরে টাকার অ্যামাউন্টটি লিখব। অন্যান্য ঘরে 1,000 টাকা এবং নগদ ক্রেডিটের ঘরে 1,000 টাকা লিখব। এরপর যদি আমরা দেখতে পাই 16 নম্বর এন্ট্রিটি বেতন প্রদান কত টাকা? বেতন প্রদান 2,000 টাকা। তাহলে জুলাই 16 বেতন হিসাব এটিও অন্যান্য হিসাবের ঘরে 2,000 টাকা লিখব এবং নগদ ক্রেডিটের ঘরে 2,000 টাকা লিখব, কারণ অন্যান্য হিসাব টাকাটি চলে গেলে আমাদের নগদ টাকাটি চলে যাবে। এরপর যদি আমরা দেখতে পাই তাহলে এখানে আমাদের বলা হচ্ছে জুলাই 26 হাসান ট্রেডার্সের পাওনা 3,000 টাকা। হাসান ট্রেডার্সের পাওনা 3,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 2,900 টাকা প্রদান করা হলো। এখানে দেখেন
হাসান ট্রেডার্সের যে 3000 টাকা পাওনা রয়েছে তার পূর্ণ নিষ্পত্তি 2900 টাকা প্রদান করা হলো। তাহলে আমরা হাসান ট্রেডার্স লিখব। হাসান ট্রেডার্স কি প্রদেয় হিসাবের 3000 টাকা লিখব এবং নগদ ক্রেডিটের ঘরে 2900 টাকা লিখব। যে এই যে 3000 টাকা থেকে 2900 টাকা গেলে 1000 টাকা যে ব্যবধান আছে সেটি আমাদের প্রাপ্ত বাট্টা, সেটি আমরা বাট্টার ঘরে লিখে দিব। তো আশা করি বুঝতে পেরেছেন নগদ প্রদান জাবেদা কিভাবে করতে হয়। এরপর দেখেন আমাদের প্রশ্নে বলা হচ্ছে উপযুক্ত লেনদেনগুলোর 3 ঘরা নগদান বই প্রস্তুত করো। 3 ঘরা নগদান বই প্রস্তুত করো। 3 ঘরা নগদান বই প্রস্তুত করতে হলে আমাদের যে নগদান বই রয়েছে সেই নগদান বইয়ের 3 ঘরা যে নগদান বই রয়েছে সেই নগদান বইয়ের আমরা ছকটা মনে রাখবো। ছকে কি কি আসবে? ডেবিট হিসাব, ডেবিটের ঘরে 3 ঘরা নগদান বই, ওয়ান কাইন্ড অফ আমাদের যে নগদান বইটি রয়েছে 1 ঘরা, 2 ঘরা, 3 ঘরা। আচ্ছা, নগদান বই যেভাবে রয়েছে সেখানে 1 ঘরা নগদান বইতে আমরা নগদ টাকাটা নিয়ে আসবো, 2 ঘরা নগদান বইতে আমরা ব্যাংকের টাকাটা সহ নিয়ে আসবো, 3 ঘরা নগদান বইতে আমরা যখন ক্রয় বা বিক্রয় বা কোনো কিছু করতে যাই তখন তারা আমাদেরকে যে বাট্টাটা দেয় সেই বাট্টাটা নিয়ে আসবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ছকটি হবে 2টি পক্ষ থাকবে, একটি পক্ষ ডেবিট পক্ষ, আরেকটি পক্ষ ক্রেডিট পক্ষ। একটি ডেবিট পক্ষ, আরেকটি ক্রেডিট পক্ষ। ডেবিট পক্ষের ঘরে থাকবে তারিখ প্রাপ্তি, ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা, প্রদত্ত বাট্টা নগদ টাকা, ব্যাংক টাকা। এরপর হচ্ছে ক্রেডিট ঘরে থাকবে তারিখ প্রদান, ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা, প্রাপ্ত বাট্টা নগদ টাকা, ব্যাংক টাকা, ব্যাংক টাকা। আচ্ছা, এরপর ডেবিট পক্ষে আমরা যে দেখলাম, তাহলে আমাদের প্রথম আমরা জুলাই 1 তারিখের এন্ট্রিটি দেখি। এন্ট্রিতে আমাদের বলা হয়েছে নগদ উদ্ধৃত 15,000 টাকা, এবং ব্যাংক জমা অতিরিক্ত 13,000 টাকা। তাহলে আমরা বলেছিলাম না নগদ উদ্ধৃত হলে ব্যালেন্স বিডি হবে, নগদ উদ্ধৃত ব্যালেন্স বিডি লিখে আমরা নগদ টাকার ঘরে 15,000 টাকা লিখে দিব, ব্যালেন্স বিডি লিখে নগদের ঘরে 15,000 টাকা লিখে দিব। এবং জুলাই 1 ব্যালেন্স ব্যাংক জমা অতিরিক্ত, জুলাই 1 আরও একটা এন্ট্রি রয়েছে, সেটি হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত। সেই যে জমা অতিরিক্ত আছে সেটি আমরা কি করব? ক্রেডিট পক্ষে লিখব, এবং এন্ট্রির নাম লিখব ব্যালেন্স বিডি হিসাবে। 1 তারিখে যে এন্ট্রিটি আসবে না কেন সেটি আমরা ব্যালেন্স বিডি হিসাবে লিখে দিব। এরপর যদি আমরা দেখতে পাই জুলাই 5 মিহিরত পণ্য ক্রয়, তাহলে এটি আসবে না কারণ এটি বাকিতে। 6 নাম্বারটা দেখছি মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে লাভ, উত্তোলন করেন 1000 টাকা। মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে উত্তোলন করেন 1000 টাকা। তাহলে আমরা লিখব ব্যাংক হিসাব, মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করেন। দুঃখিত বন্ধুরা, মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে উত্তোলন করেন। উত্তোলন করলে কি? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে উত্তোলন হিসাব লিখে আমরা নগদ টাকা 1000 টাকা লিখে দিব, উত্তোলন হিসাব লিখে 1000 টাকা নগদ টাকা লিখে দিব। এরপর যদি আমরা দেখতে পাই বলছে ব্যাংক হতে উত্তোলন 4000 টাকা, ব্যাংক হতে উত্তোলন 4000 টাকা। যদি এটা আমরা জাবদাটা দেখি কি হবে, ব্যাংক হতে টাকা, তাহলে এটা জাবেদা হবে কি? দেখেন ব্যাংক হতে উত্তোলন করছে
উত্তম করে কি এটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আসছে, তার নগদ হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট 4000 টাকা। ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 4000 টাকা। তাহলে যে এই যে ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ডেবিট, তাহলে আমরা ডেবিট পক্ষে 4000 টাকা লিখব, এন্ট্রির নাম দিব ব্যাংক হিসাব, এবং আবার সেমভাবেই ক্রেডিট পক্ষে ব্যাংকের ঘরে 4000 টাকা লিখব এবং নাম দিব নগদান হিসাব। এই সকল হিসাবকে আমরা কন্ট্রা এন্ট্রি হিসাবে চিনে থাকি। এই সকল হিসাবকে আমরা কন্ট্রা এন্ট্রি হিসাবে চিনে থাকি। যে হিসাব ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ দুই পক্ষেই প্রভাবিত করে তাকেই বলে কন্ট্রা এন্ট্রি, তাকেই বলে কি কন্ট্রা এন্ট্রি। আমি আবার রিপিট করছি, যে হিসাব ডেবিট পক্ষ ও ক্রেডিট পক্ষ দুই পক্ষকেই একসাথে বা উভয় পক্ষকেই একসাথে প্রভাবিত করে তাকে আমরা বলতে পারি কন্ট্রা এন্ট্রি। এরপর আমরা যদি দেখি, বলছে 16 তারিখ বেতন প্রদান 2000 টাকা, বেতন প্রদান 2000 টাকা। তাহলে আমরা আমাদের বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, নগদের ক্রেডিটের ঘরে 2000 টাকা লিখব এবং এইটির নাম দিব বেতন হিসাব। নগদে 2000 টাকা লিখব এবং নাম দিব বেতন হিসাব। এরপর যদি আমরা দেখি, বলছে 20 তারিখ মালিক ব্যক্তিগত অর্থে আসবাবপত্র ক্রয় করলেন, এটা তো আসবে না। 25 তারিখ আসিফ 1900 টাকা পাওয়া গেল, আসিফ হতে 1900 টাকা পাওয়া গেল, তাকে 1000 টাকা বার্তা দেওয়া হলো, তাহলে আমরা পাইছি, এটা তাহলে ডেবিট পক্ষে আসবে। লিখব আসিফ হিসাব 1000 টাকা, 1900 টাকা, আসিফ হিসাব 1900 টাকা, এবং সে যে বার্তা দিছে ওটা কি আমাদের জন্য লাভ হয়েছে নাকি লস হয়েছে? ওটা আমাদের জন্য লাভ লস কিছুই হয়নি। দেখেন যেখানে বার্তা দিয়েছি, বার্তাটা দিয়ে দিয়েছি, তাহলে প্রদত্ত বার্তা 1000 টাকা লিখে দিব। এরপর কি 26 তারিখ, এরপর 26 তারিখ হাসান ট্রেডার্সের পাওনা 3000 টাকার পূর্ণ নিষ্পত্তি 2900 টাকা প্রদান। আচ্ছা, হাসান ট্রেডার্স কোনো একটা প্রতিষ্ঠান আমাদের থেকে অর্থ পাইত, কত টাকা পাইত? 3000 টাকা পাইত। সেই 3000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে আমি তাকে 2900 টাকা প্রদান করেছি। তাহলে যে 3000 থেকে 2900 টাকা প্রদান করেছি, মাঝখানে যে 100 টাকার গ্যাপ রয়েছে সেটি হচ্ছে আমাদের বার্তা। তাহলে সেই 100 টাকা আমরা প্রাপ্ত বার্তায় লিখব এবং হাসান ট্রেডার্স হিসাব দেখে নগদের ক্রেডিট পক্ষে 2900 টাকা লিখব। তাহলে আমরা আগে এই ম্যাথটি করার জন্য আমরা আগে এই নিয়মগুলো জেনে এসেছি। আচ্ছা, যারা নিয়মগুলো জানেন না তারা অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, তাহলে আশা করি নগদান বইতে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, আমরা এখানে দেখব নগদ টাকার এন্ট্রি হিসাব বেশি নাকি ক্রেডিট সাইডে নগদ টাকার হিসাব বেশি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডেবিট সাইডে যে নগদ টাকা আছে সেটির হিসাব বেশি। তাহলে আমরা এখানে যোগ করে পেলাম 20,500, দুঃখিত বন্ধুরা, 20,900 টাকা। আচ্ছা, আমরা জানি কি আমাদের হিসাব বিজ্ঞানে ডেবিট পক্ষ ও ক্রেডিট পক্ষ দুই পক্ষের মিল রাখতে হয়। ডেবিট ও ক্রেডিট পক্ষ দুই পক্ষেরই মিল রাখতে হয়। তাহলে যেহেতু আমরা ডেবিট পক্ষের নগদ ঘরে 20,900 টাকা লিখেছি, তাহলে এখানেও আমরা কি লিখতে হবে? 20,900 টাকা লিখব। আচ্ছা, লিখে হিসাবটি ক্লোজ করে দিব। আচ্ছা, বারটার হিসাব ক্লোজ করা লাগবে না, বারটা যেভাবে আছে সেভাবে লিখলেও সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখেন আমাদের ক্রেডিট পক্ষেও কিন্তু ব্যাংকের ঘরে টাকার অ্যামাউন্ট বেশি আছে, ক্রেডিট পক্ষে ব্যাংকের অ্যামাউন্ট বেশি আছে। তাহলে এখানে আমরা যোগ করে পেলাম 17,000 টাকা, 17,000 টাকা, এবং ডেবিট সাইডে 17,000 টাকার ঘাটতি রয়েছে। তাহলে ডেবিট সাইডে আমরা ব্যাংক হিসাবে 17,000 টাকা লিখে 17,000 টাকা লিখে আমরা হিসাবটি ক্লোজ করে দিব। উভয় পক্ষ মিলে গেলে হিসাবটি ক্লোজ করে দিব। এবার আমরা দেখতে পাচ্ছি
ওই যে 17,000 টাকা ঘাটতি পূরণ করেছি ওটা আমরা ব্যালেন্স সিডি নামক এন্ট্রি দিয়ে হিসাবটি লিখব। ব্যালেন্স সিডি দিয়ে এন্ট্রি নামক হিসাবটি লিখব। তাহলে এখানে যে ব্যালেন্স সিডি লেখা হয়েছে জুলাই 31 তারিখ, তাহলে ডেবিট সাইডে যদি ব্যালেন্স সিডি লেখা হয় তাহলে ক্রেডিট সাইডে জুলাই 31 তারিখ, তাহলে পরের মাসের আগস্টের 1 তারিখ ব্যালেন্স বিডি হিসাবে লিখতে হবে। জুলাই 31-এ ব্যালেন্স সিডি 17,000 টাকা, ব্যালেন্স বিডি 17,000 টাকা। তেমনইভাবে ক্রেডিট পক্ষের যে ব্যালেন্স সিডিটি রয়েছে সেই সিডি হিসাবটি 15,000 টাকাটি আমরা অপর পক্ষে আগস্ট 1 তারিখ ব্যালেন্স বিডি হিসাবে লিখে দিব 15,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি সম্পূর্ণ ম্যাথটি তোমরা মনোযোগ সহকারে আমাদের সাথেই ছিলে এবং তোমরা সম্পূর্ণ ম্যাথটি বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। সকলকে জানাই আসসালামু আলাইকুম।